নমস্কার। বিক্রম ভিলা রহস্যের সিজন 2 এর পরবর্তী অংশ আজকে শোনাব। তন্ময় বাড়ি ফিরে এলো। গেট পেরোতেই যেন বুকের ভেতর জমে থাকা অন্ধকারটা আরও ঘনীভূত হলো। বারান্দায় উঠতেই সুকৃতিবাবু ব্যাকুল স্বরে জিজ্ঞাসা করলেন, স্নিগ্ধার কোনো খোঁজ পেলে? তন্ময় চুপ করে মাথা নাড়ল। না। কণ্ঠে কোনো শব্দ নেই, শুধু ক্লান্ত নিঃশ্বাস। বলাকা পাশে দাঁড়িয়েই ভেঙে পড়ল। দুজন আত্মীয় এসে ওদের সামলাতে লাগলো। তন্ময় ভেতরে ঢুকল। গলা শুকিয়ে গেছে। জল খাওয়ার জন্য খাওয়ার ঘরে গেল। সেখানে সুরেনবাবু, ভুবনবাবু আর হরিপদ টেবিলে বসে কথা বলছেন আর কচুরি খাচ্ছেন আলুর দম দিয়ে, যেন কিছুই ঘটেনি। তারা তন্ময়কে দেখে হঠাৎ চুপ হয়ে গেলেন। রান্নাঘর থেকে কড়াইয়ে খুন্তি নাড়ার আওয়াজ ভেসে আসছে। তন্ময় বুঝল মালিনীদি রান্না করছে, যেন এ বাড়িতে কোনো শোকই নেই। তন্ময়ের ভীষণ খারাপ লাগলো। সে আর এক মুহূর্ত নিচে থাকতে পারল না। দোতলায় উঠে নিজেদের ঘরে ঢুকল। অয়নও ভেতরে ঢুকে বলল, কোথায় গিয়েছিলে তন্ময়? তন্ময় ধীরে ধীরে বলল, মালিনীদির বাড়িতে গিয়েছিলাম। অয়ন বিস্মিত হয়ে বলল, মালিনীর বাড়ি কেন? তন্ময়ের চোখ লাল, মুখে একরাশ তীব্রতা। মালিনীদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে সেটা স্নিগ্ধা সন্দেহ করেছিল, কিন্তু আমি তার কথা বিশ্বাস করিনি। আজ গিয়ে দেখলাম ও তন্ত্র সাধিকা। আমি নিজের চোখে দেখেছি, ঘর ভরা তান্ত্রিক চিহ্ন, পুঁটুলি, হাড়, রক্তমাখা সুতো। ও আমাদের বাড়িতে কাজের জন্য আসেনি, কোনো অশুভ উদ্দেশ্য নিয়ে এসেছে। দেখছেন তো, বাবা, কাকু, হরিপদ সবাইকে হাতের মুঠোয় করে নিয়েছে ও। যে স্নিগ্ধাকে ওরা এত ভালোবাসত, তার নামও কেউ মুখে আনছে না। তন্ময়ের গলা ধরে এলো, চোখ ভিজে উঠল। অয়ন তার কাঁধে হাত রেখে শান্তস্বরে বলল, নিজেকে সামলাও তন্ময়, এখন ভেঙে পড়লে কিছুই হবে না। তন্ময় গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমাদের কারো সাহায্য দরকার, এমন কেউ যে সত্যিই তন্ত্র জানে কিন্তু অশুভ নয়। এখানে কোনো তান্ত্রিককে চেনেন আপনি? অয়ন কিছুক্ষণ ভাবল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল যে সে জানে না। ঠিক তখনই তন্ময়ের মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল কাকাবাবু, কুসুমপুরের প্রাণকৃষ্ণবাবু। তন্ময় কলটা ধরল। অপর প্রান্ত থেকে প্রাণকৃষ্ণবাবুর উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, কেমন আছো তন্ময়? স্নিগ্ধামা তো নিয়মিত খোঁজ খবর নেয়, কিন্তু কয়েকদিন ধরে কোনো খবর নিচ্ছে না। আমার স্নিগ্ধামা কেমন আছে বলো তো? তন্ময় কিছু বলতে পারল না। গলা শুকিয়ে গেল, চোখে জল এসে পড়ল। অয়ন পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে বলল, নিজেকে সামলাও। ফোনের ওপাশ থেকে প্রাণকৃষ্ণবাবুর কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠল, কি হলো তন্ময়, কিছু বলছো না কেন? তন্ময় ভেঙে পড়া গলায় বলল, স্নিগ্ধার কোনো খোঁজ নেই কাকাবাবু। প্রাণকৃষ্ণবাবু যেন আকাশ থেকে পড়লেন। কি বললে? খোঁজ নেই মানে? কবে থেকে, কেমন করে? তন্ময় সব কথা সংক্ষেপে খুলে বলল। প্রাণকৃষ্ণবাবু স্তব্ধ হয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, আমি কালই আসছি, সঙ্গে একজন তান্ত্রিক নিয়ে। তুমি চিন্তা করো না, স্নিগ্ধামা বুদ্ধিমতী মেয়ে, রাধাকৃষ্ণ ওকে রক্ষা করবেন। রাধাকৃষ্ণ, এই নাম শুনে তন্ময়ের বুকটা মোচড় দিয়ে উঠল। তার মনে পড়ল সেই মূর্তিটা, যা হারিয়ে গেছে। হয়তো সেটার জন্যই এই বিপর্যয়। মাথা যেন ঝিমঝিম করছে তার।
ফোনটা রেখে সে জানালার দিকে এগিয়ে গেল। পূর্ব দিকের জানালা খুলে রিনিদের বাড়ির দিকে তাকালো। চোখে দৃঢ়তা, মনে অজস্র প্রশ্ন। সে ভাবল, যখন পুলিশ নিয়ে সুবীরদের বাড়ি গিয়েছিলাম তখন কি ওরা স্নিগ্ধাকে কোথাও লুকিয়ে রেখেছিল? হয়তো আলমারির ভেতর বা কোনো বড় বাক্সে, আমাদের চোখেই পড়েনি। হয়তো অন্য কোথাও আটকে রেখেছে ওকে। তারপর নিজের মনে ফিসফিসিয়ে বলল, আজ ওদের কথা আরই পেতে শুনব। যদি কোনো সূত্র মেলে, জানতে পারবো স্নিগ্ধা কোথায় আছে। রাত 12টা বেজে গেছে। বাড়ির সবাই শুয়ে পড়েছে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। তন্ময় আর অয়ন দুজন দুটো টুল নিয়ে লুকিয়ে পূর্ব পাশে পাঁচিলের কাছে পৌঁছল। তন্ময় অয়নকে বলল, কোনো বিপদ বুঝলে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করবেন আর চিৎকার করে প্রতিবেশীদের ডাকবেন। আমি ওপাশে গিয়ে ওদের কথা শোনার চেষ্টা করব। কেউ ওদিক থেকে এসে পিছনের দরজায় দিয়ে যদি ঢোকে বা বেরোয় কিনা সেটা আমাকে দেখতে হবে। আপনি রিনিদের বাড়ির এপাশে নজর রাখুন, আমি ওপারে নজর রাখব। অয়ন মাথা নাড়ল। ঠিক আছে, তুমি সাবধানে নজর রাখো। তন্ময় একটা টুলের ওপর উঠল আর অয়ন অন্য টুলের ওপর উঠে দাঁড়িয়ে ওপারে দেখল। জানালাগুলো সব বন্ধ। তন্ময় ধীরে ধীরে পূর্ব পাশের জানলাগুলোয় কান পাতল। কোনো সাড়া নেই। সতর্ক দৃষ্টিতে বাড়ির সামনের দিকটাও দেখল, কেউ নেই। এরপর পিছনের দিকে গেল, উঁকি দিল, কেউ নেই। সে সেই পিছনের জানালার কাছে গেল যেখানে স্নিগ্ধা ভয়েস রেকর্ডারটা রেখেছিল। জানলাটা বন্ধ। কান পেতে কোনো শব্দ শুনতে পেল না। রিনিদের বাড়ির পূর্ব পাশে গিয়ে সব জানালায় কান দিল, ওখানেও নীরবতা। আবার পিছনের জানালায় ফিরেই মৃদু সতর্কতায় শুনতে থাকল, কিন্তু আশেপাশে কেবল নিশ্ছিদ্র নীরবতা। রাত গভীর। বেসমেন্টের সিঁড়ির ওপর দাঁড়িয়ে বসে থাকতে থাকতেই স্নিগ্ধার কোমর আর পা ব্যথা করতে লাগল। গোখরো সাপটি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে আসছে। স্নিগ্ধার হৃৎপিণ্ড দু চক্রে কেঁপে উঠল। ভয় সে সামলাতে পারছে না। সাপটি কয়েক ধাপ উঠে পড়ল। হঠাৎ দরজা নিঃশব্দে খুলে গেল। রিনি ভেতরে ঢুকল। রিনি, বাঁচা আমাকে! স্নিগ্ধা কাতর স্বরে চিৎকার করে। রিনির পাশ কেটে দরজার দিকে ধাবিত হতে গেল। ঠিক সেই সময় সুবীর এসে তাকে ধরল। স্নিগ্ধাকে এক পাশে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দিল। তাকে নিচের দিকে কয়েক ধাপ সরিয়ে রাখল। বাইরে তন্ময় হঠাৎ গলার হালকা আওয়াজ পেয়ে চমকে উঠল। শব্দটি পরিচিত মনে হলো, কিন্তু নিশ্চিত হতে পারল না সেটা স্নিগ্ধারই কণ্ঠ কিনা। সে আবার কান খাড়া করল। রিনি রাগী গলায় বলল, এই সাপটা সরিয়ে দাও, স্নিগ্ধা ভয় পাচ্ছে। সাপটি যদি কামড়ায় এর বিষ মারাত্মক। এভাবে ওকে সাপের কাছে রেখে তোমরা ঠিক কাজ করছো না। সাপটি আরও উপরে উঠে এসেছে। স্নিগ্ধা আর সাপটির মধ্যে মাত্র 2 ধাপ দূরত্বে পড়ে আছে। স্নিগ্ধার মনে হলো রিনি হয়তো ওদের দলে নয়, সে ভালো মানুষ। কাঁপা গলায় সে অনুনয় করে উঠল, রিনি, আমাকে এখান থেকে নিয়ে যা, এরা আমাকে সাপের কামড়ে মেরে ফেলবে। রিনি অনুরোধের সুরে সুবীরকে বলল, সরে দাঁড়াও। সুবীর সরে দাঁড়ালো। রিনি এবার নরম সুরে স্নিগ্ধাকে বলল, তুই বেরিয়ে যা। স্নিগ্ধা তাড়াতাড়ি উঠে দরজার কাছে গেল। সে দরজা টেনে ঠেলে খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু দরজা খুলছে না। সে করুণ সুরে রিনিকে বলল, দরজাটা খুলছে না, প্লিজ দরজাটা খুলে দে। রিনি হেসে উঠল হো হো করে। স্নিগ্ধা তার দিকে তাকালো, বুঝতে পারল রিনি এতক্ষণ অভিনয় করছিল। রিনি কপালে ভাঁজ ফেলে বলল, তোর স্বামী তন্ময় তোকে খোঁজার জন্য এই বাড়ির চারপাশে প্রমাণ খুঁজছে।
তুই এখানে বন্দি আছিস কি না সেটা দেখতে চায়। এদিকে সুবীর সাপটিকে ধরে নিল। স্নিগ্ধা চিৎকার করে বলল, তন্ময়, আমি বেসমেন্টে আছি, বাঁচাও আমাকে। রিনি হেসে বলল, তোর কণ্ঠ বাইরে পৌঁছবে না। তোর স্বামীও এখানেই মরার জন্য এসেছে। তার কণ্ঠে অদ্ভুত কুৎসিত স্বর। সুবীর সাপটি নিয়ে খাঁচার দিকে যাচ্ছে। স্নিগ্ধা তৎক্ষণাৎ বলে উঠল, ওর যদি ক্ষতি করিস আমি তোদের ছাড়ব না। রিনি ঠান্ডা ভঙ্গিতে বলল, যদি তুই বেরোতে পারিস তবেই তো কিছু হবে। স্নিগ্ধা অস্থির হয়ে একবার নিজের আশেপাশে তাকালো। সে কাঁপা গলায় বলল, বিনিতাকে তোরা সাপের কামড়ে মেরে ফেলেছিস, আর তার মেয়ে বুলিকেও তোরা বুলিকে নিজের মেয়ে বলে লোকের কাছে পরিচয় দিচ্ছিস, আর এদিকে লুকিয়ে অত্যাচার করছিস। রিনি আর সুবীর একযোগে বিস্ময়ে স্নিগ্ধার দিকে তাকালো। রিনি অবাক কণ্ঠে বলল, বিনিতার কথা তুই কিভাবে জানলি? স্নিগ্ধার নির্ভীক কণ্ঠে জবাব দিল, সত্য কখনো চাপা থাকে না। তোরা যে অন্যায় করেছিস বা করে যাচ্ছিস তার সাজা তোদের পেতেই হবে। রিনি হতাশাগ্রস্ত স্বরে সুবীরকে বলল, একে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না গো। ওকে খবর দাও, আজই এর পেট থেকে ভ্রূণ বের করে নিতে বলো। এই কথা শুনে স্নিগ্ধা কেঁপে উঠল। চোখে শূন্যতা, মুখে বিস্ময়। মনে হলো পৃথিবী থেমে গেছে। কাঁপা ঠোঁটে ফিসফিস করে বলল, কেন আমার পেট থেকে ভ্রূণ বের করবে? তার নিঃশব্দ প্রশ্নে যেন চারিদিক আরও ভারী হয়ে উঠল। সুবীর রিনিকে নিচু গলায় বলল, কাল অমাবস্যা, কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই বলেই সে সাপটা খাঁচায় ভরে সিঁড়ি বেয়ে উঠে এলো। তারপর সে আর রিনি বেসমেন্ট থেকে বেরিয়ে দরজাটা নিঃশব্দে বন্ধ করে দিল। স্নিগ্ধা হতবম্ব হয়ে তলপেটে হাত রেখে সিঁড়ির ধাপে বসে পড়ল, কারণ তার পেটের অজন্মা শিশুটির নষ্ট করে ফেলার হুমকি পুরো হৃদয় চূর্ণ করে দিয়েছে। ভরে উঠল অবর্ণীয় শোক আর গভীর ভীতি। তন্ময় কান খাড়া করেও কোনো শব্দ শুনতে পেল না। সে সতর্কভাবে রিনিদের বাড়ির চারপাশে ঘুরে দেখল, জানালায়, গেটে, এমনকি পায়খানার ট্যাঙ্কির ওপরে থাকা আগাছা আর লতানো গাছের ওপরেও। কোথাও স্নিগ্ধার উপস্থিতির কোনো চিহ্ন নেই। এমন কিছুই পেল না যা তাকে কোনো সূত্র দিতে পারে। সামনে আর পিছনের দরজার দিকেও গভীরভাবে তাকিয়ে দেখল। চারিদিক নিস্তব্ধ, নীরব, অন্ধকারে ডুবে আছে। বাইরে থেকে কেউ ঢোকেনি, বেরিয়েও যায়নি। ভোর হয়ে আসছে। তন্ময় ধীরে ধীরে ফিরে এলো। হাতে কিছুই নেই, শুধু বুকটা ভারী হয়ে আছে অজানা চিন্তায়। টুলে উঠে পাঁচিল টপকে নিজেদের পাশে নেমে অয়নকে বলল, একবার হালকা গলার আওয়াজ পেয়েছিলাম, জানি না সেটা স্নিগ্ধার ছিল কি না। না, ওদের কারোর ছিল। অয়নের চোখে চিন্তার ছায়া ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল, পরিকল্পনা বদলাতে হবে। তারা দুজনে টুল দুটো আবার বারান্দায় রেখে দিল। তন্ময় সিদ্ধান্ত নিল, ভয়েস রেকর্ডার, ডায়েরিটা আর ছবি দুটো পুলিশকে দেবে, যদি এর ভেতর থেকে কোনো সূত্র মেলে। ভোরের আলো ফুটে উঠেছে। তন্ময় ভয়েস রেকর্ডার, স্নিগ্ধার ডায়েরি আর ছবি দুটো হাতে নিয়ে অয়নকে সঙ্গে নিয়ে থানায় পৌঁছল। ডেস্কে বসে থাকা ইন্সপেক্টর দত্ত মুখ তুলে তাকালেন। তন্ময় উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, স্যার, স্নিগ্ধার কোনো খবর পেয়েছেন? ইন্সপেক্টর দত্ত চশমার ফাঁক দিয়ে গম্ভীর চোখে তাকালেন। একটু থেমে বললেন, সব দিকেই খোঁজ চলছে। আজ আমরা সব জায়গায় মিসিং পোস্টার লাগাবো। তবে একটা কথা বলুন তো, স্নিগ্ধার কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল না তো?
হতে পারে সে নিজেই কারোর সঙ্গে পালিয়ে গেছে। তন্ময়ের মুখ এক ঝটকায় লাল হয়ে উঠল, রাগে গলা বুজে এলো তার। আপনি কী সব বাজে কথা বলছেন? স্নিগ্ধা সেই রকম মেয়ে নয়। সে থামল না। রেকর্ডার, ডায়েরি আর ছবি দুটো ইন্সপেক্টরের সামনে এগিয়ে দিয়ে বলল, এই রেকর্ডারটা পেয়েছি আমাদের একটা বড় গাছের ডালের ফাঁকে। এর এই খাপটা আলমারিতে ছিল। এটা হয়তো স্নিগ্ধাই কিনেছিল। মনে হচ্ছে ও রেকর্ড করে আনতে গিয়েছিল সুবীরবাবুদের বাড়িতে। তারপর হয়তো ওকে কেউ ধরে ফেলেছিল, তাই সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। না হয় কেউ সুবীরদের বাড়ি থেকে ইচ্ছে করে আমাদের দিকে ছুঁড়ে ফেলেছে, যাতে আমরা কিছুটা সত্য জানতে পারি। ইন্সপেক্টর দত্ত ছবি দুটো দেখে রেখে দিলেন। তারপর ভয়েস রেকর্ডারটা চালু করে কিছুক্ষণ শুনলেন। তারপর অলক্ষ্যের সামনে ঝুঁকে এলেন। তার কণ্ঠ ভারী, চোখে অচেনা গাম্ভীর্য। হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রথমে একটা শিশুর গোঙানি, তারপর পিছনে একটা মেয়েলি কণ্ঠস্বর আতঙ্কে কাঁপছে, আর মাঝে মাঝে যেন ধাক্কার শব্দ। তন্ময় বলল, হয়তো প্রথমটা বুলির গলা আর শেষটা স্নিগ্ধার হতে পারে। ইন্সপেক্টর দত্ত কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ডায়েরির পাতাগুলো উল্টে পড়ছেন। হঠাৎ তিনি থামলেন, ভ্রু কুঁচকে বললেন, এই ডায়েরির লেখাগুলো দেখে মনে হচ্ছে আপনার স্ত্রী প্রবল সন্দেহবাতিকের পাশাপাশি গভীর আতঙ্কে ভুগছিলেন। মাথার অবস্থাটা খুবই অবনতি হয়েছে। সময় মতো ডাক্তার দেখালে ভালো হতো। দেখুন, এখানে স্পষ্ট লেখা আছে মালিনীদি তন্ময়ের পাশে বসে কি করছিল। এই লাইনটা কিন্তু আমার নজর এড়াচ্ছে না। তিনি একটু থেমে চশমা খুলে আলতো করে টেবিলে রাখলেন। তারপর সরাসরি তাকালেন তন্ময়ের চোখে। মালিনীকে? তন্ময় অস্বস্তি গোপন করে বলল, আমাদের বাড়ির কাজের মহিলা, কিছুদিন ধরে কাজ করছে। ইন্সপেক্টর কণ্ঠ আরও কড়া করে বললেন, সেই রাতে মালিনী আপনার পাশে বসে কি করছিল? আপনারা দুজন একসঙ্গে কেন ছিলেন? তন্ময় হতবাক, খুব কষ্টে বলে উঠল, স্যার, আমি সত্যিই কিছু জানি না। জানি না স্নিগ্ধার ডায়েরিতে এ কথা লিখেছে কেন। আমি শুধু স্নিগ্ধাকে খুঁজে পেতে চাই। ইন্সপেক্টর দত্ত চেয়ার ঠেলে পিছনে সরে এলেন। গভীর স্বরে বললেন, দেখলেন তো আপনার স্ত্রীর সন্দেহবাতিক ঠিক কত দূর পর্যন্ত গিয়েছিল। যাই হোক, এই ভয়েস রেকর্ডারটা এখানেই রাখুন। আমরা ফরেন্সিক টিমকে পাঠাবো। তা থেকে বোঝা যাবে ঠিক কী রেকর্ড হয়েছে আর আওয়াজগুলো কার কার গলা। সুবীরবাবুদের বাড়ির লোকজনের কিনা তাও মিলিয়ে দেখব। আর ছবি দুটোতে যারা আছেন তাদের সম্পর্কে খোঁজ খবর নেব। তন্ময় এবার মোহনপুরে গিয়ে শ্রেয়া সুবীরদের ব্যাপারে যা যা জেনেছে সব খুলে বলল ইন্সপেক্টর দত্তের কাছে। সবটা শুনে দত্ত ভ্রু তুলে বললেন, ওদের ওপর এত শত্রুতা কেন? ডায়েরিতে আপনার মানসিক বিকারগ্রস্ত স্ত্রী লিখেছেন দরকার হলে মোহনপুরে যাব, আর আপনি তাই দেখে হুড়মুড় করে ছুটে গেলেন। সুবীরবাবুদের জোর করে অপরাধী বানাতে চাইছেন নাকি? তন্ময় রাগত কণ্ঠে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমার স্ত্রীর মানসিক বিকারগ্রস্ত নয়। সে যা দেখেছে শুনেছে তাই লিখেছে, আর আমি প্রমাণ করে দেব ওর কোনো অসুখ নেই, বরং সত্যটা উন্মোচন করতে ওই আমাকে পথ দেখাচ্ছে। অয়ন আর চুপ করে থাকতে পারল না। সে এগিয়ে এসে বলল, স্যার, তন্ময় যা বলছে সব ঠিক। আমিও সঙ্গে ছিলাম। ওর প্রতিটা কথার সাক্ষী আমি। ইন্সপেক্টর দত্ত বিরক্ত মুখে বললেন, আপনি থামুন তো মশাই। সাত সকালে মাথা গরম করাবেন না। আপনারা ডায়েরিটা নিয়ে এখান থেকে যান। আমরা আমাদের কাজ করছি। এখন আমাদের আর একটা জায়গায় যেতে হবে। এক্ষুনি বেরোবো। এই কথা বলে তিনি উঠে দাঁড়ালেন। তন্ময় আর অয়ন হতাশ মুখে ডায়েরিটা হাতে থানার বাইরে বেরিয়ে এলো। তন্ময়
প্রাণকৃষ্ণবাবুকে ফোন করল। জানতে চাইল তান্ত্রিককে নিয়ে তিনি কখন আসছেন। প্রাণকৃষ্ণবাবু জানালেন তান্ত্রিক বাইরে আছেন, 11টার দিকে ফেরার কথা, তাই তাকে সঙ্গে নিয়ে গড়িয়া পৌঁছতে বিকেল হয়ে যাবে। তন্ময় আর অয়ন তন্ন তন্ন করে সারাদিন স্নিগ্ধার খোঁজ করেও কিছুই জানতে পারল না। ক্লান্ত আর নিরাশ হয়ে শেষ পর্যন্ত তারা ফিরে এলো। সন্ধে হয়ে গেছে। প্রাণকৃষ্ণবাবু এখনও তান্ত্রিককে নিয়ে পৌঁছাননি। তন্ময় দুশ্চিন্তায় পড়ে গেল। সে ফোন করল প্রাণকৃষ্ণবাবুকে। প্রাণকৃষ্ণবাবু জানালেন পথে গাড়িটা খারাপ হয়ে গেছে, গ্যারেজে ঠিক করানো হচ্ছে, তাই আসতে দেরি হবে। রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মালিনী সব কিছু গুছিয়ে রাত 11টার দিকে হরিপদকে কিছু কাজ আছে বলে বাইরে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর প্রাণকৃষ্ণবাবু তান্ত্রিককে সঙ্গে নিয়ে এসে পৌঁছলেন। তন্ময় তাড়াতাড়ি তান্ত্রিককে সব কথা খুলে বলল। স্নিগ্ধার মুখে যা শুনেছে, ডায়েরি পড়ে যা জেনেছে, আর মালিনীর রহস্যজনক আচরণ। সে জানালো তার ধারণা মালিনী হয়তো কিছু করে রেখেছে, যার ফলে সেই মহিলা আত্মা আসতে পারছে না। অথচ স্নিগ্ধাকে খুঁজে পেতে ওই আত্মার সাহায্যই সবচেয়ে জরুরি। তাই আত্মা যেন আসতে পারে, সেই বাধা শক্তি ভাঙা দরকার। তান্ত্রিক চুপচাপ শুনে 1 ঘটি জল নিলেন। মন্ত্র পড়ে ছাদে উঠে চারদিকে জল ছিটিয়ে দিলেন। তারপর নিচে নেমে বাড়ির চারপাশেও জল ছিটাতে শুরু করলেন, যেন কোনো অদৃশ্য বাঁধন ভেঙে দেওয়া যায়। গভীর রাত। স্নিগ্ধার দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। সামনে খাঁচাগুলোতে বিষধর সাপগুলো নড়ছে চড়ছে, ফোঁস আওয়াজ করছে। বুঝতে পারছে এখান থেকে পালানো প্রায় অসম্ভব। তবু সে মনস্থির করল যেভাবেই হোক বেরিয়ে যেতে হবে। সে কিছুতেই তার অনাগত সন্তানকে নষ্ট হতে দেবে না। শেষ শক্তিটুকু দিয়ে লড়াই করে এখান থেকে বেরোনোর চেষ্টা সে করবেই। হঠাৎ দরজা খুলে গেল। সিঁড়ি বেয়ে নেমে আসছে একটা ছায়ামূর্তি। কাছে আসতেই স্নিগ্ধা চমকে উঠল। ওটা মালিনীদি। হঠাৎই সব কিছু পরিষ্কার হয়ে গেল তার মনে। অর্থাৎ মালিনীদি আসলেই এদের লোক। তাদের কথা মতোই সে তাদের বাড়িতে কাজ নিয়েছে। স্নিগ্ধা দাঁড়িয়ে গেল, চোখে দৃঢ়তা। মালিনী নেমে এসে ঠান্ডা গলায় বলল, তুমি যা ভাবছ বৌদি, ঠিক তাই। সুবীরদের কথা মতোই তোমাদের বাড়িতে কাজে লেগেছিলাম আমি। স্নিগ্ধা খেয়াল করল দরজাটা খোলা, সুযোগ এখনই। সে রাগে কাঁপতে কাঁপতে বলে উঠল, আমি আগেই বুঝেছিলাম তুমি খারাপ উদ্দেশ্যে আমাদের বাড়িতে কাজে লেগেছ। কথা শেষ না করেই স্নিগ্ধা দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। দরজার কাছাকাছি পৌঁছতেই হঠাৎ রিনি আর সুবীর সামনে এসে দাঁড়ালো। রিনিকে ঠেলে সরিয়ে দিয়ে স্নিগ্ধা ছুটতে গেল। ঠিক তখনই বেসমেন্টের টিউবলাইট জ্বলে উঠল। সুবীর ঝট করে সরে গিয়ে স্নিগ্ধার পথ আটকালো। স্নিগ্ধা পিছু হটতে গিয়ে পড়ে যাচ্ছে, তখনই হঠাৎ সেই বয়স্ক লোকটি ম্যাজিকের মতো দ্রুত এগিয়ে এসে তার হাত চেপে ধরল। এক ঝাঁকুনিতে তাকে নিজের দিকে টেনে এনে বলল, পড়ে গেলে কি হতো? স্নিগ্ধা সেই লোকটার গায়ের ওপর এসে পড়ল। আতঙ্কে তার হাত পা জমে গেল। বয়স্ক লোকটির সাথে আরও একজন, আগের সেই পিকু নামের লোকটিও ঘরে ঢুকে দরজা বন্ধ করল। স্নিগ্ধা লোকটার হাত ঝটকা দিয়ে সরিয়ে বলল, আমাকে যেতে দিন, আমাকে এখান থেকে বেরোতে দিন। এই বলে আবার সে দরজার দিকে পা বাড়ালো, কিন্তু লোকটা আবার শক্ত করে তার হাত ধরল। রিনি হেসে বলল, আগে মালিনীদির কাজটা শেষ হোক, তারপর তো। তার হাসির সাথে যোগ দিল সুবীর, পিকু, মালিনী আর বয়স্ক লোকটি। ভয় আর আতঙ্কে স্নিগ্ধার বুক ধকধক করতে লাগলো।
চোখে জল এসে গেল, গলায় যেন শব্দ আটকে গেল। সে অস্ফুটে বলল, মালিনীদি আমার সাথে কি কাজ? রিনি কি এর কথাই বলছিল? তবে কি মালিনীদি আমার পেট থেকে ভ্রূণটা বের করবে? চোখ বড় বড় করে তাকিয়ে রইল স্নিগ্ধা। হীরা ভ্রূণ দিয়ে কি করবে? কেনই বা তার অনাগত সন্তানকে টার্গেট করা হলো? তার বুকের ভেতর যেন শীতল শ্বাস জমে গেল। তান্ত্রিকের তন্ময়দের বাড়ির চারপাশে মন্ত্রপুত জল ছিটানো শেষ হলো। মুহূর্তেই যেন ভারী অশুভ চাপটা সরে গেল পরিবেশ থেকে। ঘরের ভেতরে যারা এতক্ষণ তন্দ্রাচ্ছন্ন ছিলেন, হরিপদ, ভুবনবাবু, সুরেনবাবু, তারা ধীরে ধীরে স্বাভাবিক চৈতন্য ফিরে পেলেন, যেন এক ভয়ঙ্কর স্বপ্ন থেকে জেগে উঠলেন। সবাই বুঝে গেল তাদের ওপর বশীকরণের প্রভাব ছিল। তান্ত্রিকের মন্ত্রপুত জলের কার্যেই অবশেষে মুক্তি মিলেছে। তারা প্রাণকৃষ্ণবাবুকে দেখে খুশি হলেন। তারা তন্ময়কে উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, স্নিগ্ধা মা কোথায়? বাড়ির সবারই মনে হলো অশুভ শক্তি সত্যি কেটে গেছে, তাদের বোধ ফিরে এসেছে। তন্ময় ম্লান চোখে বলল, জানি না, স্নিগ্ধা এখনও নিখোঁজ। হরিপদবাবু দাঁত চেপে বললেন, ওই মালিনীকে প্রথম থেকেই আমার সন্দেহ ছিল। স্নিগ্ধা মায়ের সঙ্গে সে কিছু একটা করেছে। তুমি যে করেই হোক স্নিগ্ধাকে খুঁজে আনো বড় খোকা। স্নিগ্ধার নিখোঁজ শুনে সুরেনবাবু হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন। ভুবনবাবু চূড়ান্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। আর দেরি না করে তন্ময় তান্ত্রিককে বলল, চলুন, আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না। 3টে টুল নিয়ে তন্ময়, অয়ন ও তান্ত্রিক বাড়ির পূর্ব দিকের পাঁচিলের দিকে এগোলো। প্রথমে তন্ময় টুলের ওপর উঠে পাঁচিলে উঠল, তারপর রিনিদের বাড়ির ভেতরে লাফিয়ে নামল। এরপর অয়ন তার হাতে টুল দিল। সে টুলটা সাবধানে বসালো। তান্ত্রিক টুলের ওপর উঠে পাঁচিলে উঠল, তারপর ওপাশের টুলের ওপর নিচে নেমে একইভাবে অয়নও নামল। তান্ত্রিক দৃঢ় চোখে বললেন, এবার এই জায়গাটারও রক্ষা কবচ ভাঙতে হবে। তিনি চারিদিকে মন্ত্রপুত জল ছড়াতে শুরু করলেন, যাতে রক্ষা কবচ নষ্ট হয়। স্নিগ্ধার হাত শক্ত করে চেপে ধরে আছে সেই বয়স্ক লোকটি। সিঁড়ির ওপরের ধাপে দাঁড়িয়ে সে ছটফট করছে, মুক্ত হওয়ার মরিয়া চেষ্টা, কিন্তু বয়স্ক লোকটির হাত ছাড়াতে পারছে না। সুবীর, রিনি আর পিকু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। টিউবলাইটের ফ্যাকাশে আলোয় বেসমেন্টের দেওয়ালে ছায়া দুলছে। হালকা গরম আর গুমগুমে ঘ্রাণ জমাট হয়ে আছে বাতাসে। সাপের ফোঁস আওয়াজ কানে আসছে। লোকটি স্নিগ্ধাকে জোর করে নিচে নামাতে লাগলো। ছাড়ুন, ছাড়ুন বলছি। স্নিগ্ধা নামতে চাইছে না, তাও জোর করে নামিয়ে হাত ছেড়ে দিল লোকটা। স্নিগ্ধা কিছুটা দূরে সরে দাঁড়ালো। টিউবলাইটের আলোয় তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। নিঃশ্বাস ভারী, বুকে ঢিপঢিপে কাঁপন। এবার আর সুযোগ নেই, পালানোর একমাত্র পথ বন্ধ। সুবীর স্থিরভাবে তাকিয়ে রইল। তার শরীরটা শক্ত, চোখে তীক্ষ্ণ ক্ষোভ। আপনি যদি সেদিন আমাদের বাড়িতে ঢুকেছিলেন তখন বলেছিলেন পাঁচিলের ওপর সাপ দেখেছেন, আর সেটা নেমে এসেছে আমাদের দিকে। আরও বলেছিলেন এখানে আসার পর থেকেই আমাদের দিক থেকে সাপের ফোঁস আওয়াজ শুনছেন। আপনি সাপ ধরার জন্য রেস্কিউ ডাকতে বলেছিলেন। সেদিন আমি অবাক হয়েছিলাম, কারণ সাপ তো ছিল বেসমেন্টের খাঁচায়। তাহলে আপনি কিভাবে সেই আওয়াজ শুনলেন? ভাবলাম তবে কি কোনোভাবে সাপ বেসমেন্ট থেকে বেরিয়ে গেছে। তাই আমরা এই বেসমেন্টে এসে দেখেছিলাম এখানকার সব সাপই ঠিকঠাক খাঁচায় ছিল। পরে আমরা আমাদের দলের 2জন লোক ডেকে এনে বাড়ির চারপাশে খুঁজেছিলাম সাপ, কিন্তু কোথাও কোনো সাপ পাওয়া যাচ্ছিল না। স্নিগ্ধা বিস্মিত হয়ে বলল, তাহলে ওরা আপনাদেরই লোক ছিল? আমি তো ভেবেছিলাম সত্যি রেস্কিউ ডেকেছেন।
রিনি স্নিগ্ধার দিকে এগিয়ে এসে শান্ত স্বরে বলল, তুই সেদিন রাতে আমাদের বাড়িতে এসে অদ্ভুত আচরণ করছিলি, মনে আছে? জিজ্ঞাসা করছিলি আমি আর শ্রেয়া রাতে সাপ ধরেছি কিনা বা রেস্কিউ ডেকেছি কিনা। তুই বলেছিলি তুই স্পষ্ট দেখেছিলি একজন মহিলাকে সাপটা হাতে নিয়ে। তারপর হঠাৎ থেমে গিয়েছিলি, যেন কিছু বলতে গিয়েও নিজেকে আটকিয়ে ফেলেছিলি। তারপর তোদের বাড়ির এদিক থেকে এটুকু বলে থেমে গিয়েছিলি। তারপর আবার তোর ছোট্ট মেয়েটা অদ্ভুত সব ছবি এঁকেছে একজন লোক, এই বলে থেমে আসছিলিস। হঠাৎ দৌড়ে বেরিয়ে গিয়েছিলি আমাদের বাড়ি থেকে। রিনি নিঃশ্বাস ফেলে একটু থামল। পরের দিন আবার এসে বললি আমাদের জানালার কার্নিশে বড় সাপের খোলস ঝুলছিল দেখেছিস। তারপর বাড়ির ভেতরে ঢুকে কোথাও সেই খোলস দেখতে পাসনি। আমি তখন বলেছিলাম ওসব তোর ভুল ধারণা, তুই আমার শ্বশুর শাশুড়ির সাথেও দেখা করতে চেয়েছিলি। সুবীর বলল, আমি বুঝতে পেরেছিলাম আমার বাবা মায়ের সঙ্গে দেখা করা, আমাদের ঘরগুলো দেখতে চাওয়া, এসব ছিল আপনাদের বাহানা। আসলে আপনি দেখতে চেয়েছিলেন আমাদের বাড়িতে কি ঘটছে, কেউ অত্যাচারিত হচ্ছে কিনা, কিছু লুকোনো আছে কিনা, এইসব। আমি আপনার মনের কথা বুঝতে পেরেছিলাম, তাই তো আমি রিনিকে বলেছিলাম আপনাকে বাবা মায়ের ঘরে নিয়ে যেতে আর ঘরগুলো দেখাতে। জানতাম সন্দেহজনক কিছুই পাবেন না। স্নিগ্ধা রাগের চোখ বড় করে রিনির দিকে তাকিয়ে বলল, তোদের গোপন কাজ সম্পর্কে যদি আমি জেনে যাই, সেজন্য তোদের বাড়িতে এলে তোরা বিরক্ত হতিস। আর সেদিন আমাকে বলেছিলি তোর মাথার সমস্যা হচ্ছে, ডাক্তার দেখিয়ে নিস, যাতে আমি আর তোদের বাড়িতে না আসি। রিনি বলল, ঠিক। একদিন এসে শ্রেয়ার কথা শুনলি, আমার স্বামী কি কাজ করে জানলি, জানতে চাইলি বাড়িতে কেউ বেড়াতে এসেছে কিনা, মা মেয়ে ভাড়া দেওয়া আছে কিনা। তারপর রাতে বলেই থেমে গিয়েছিলি। উৎকণ্ঠিত গলায় জিজ্ঞাসা করেছিলি কে কাশছে, তারপর দ্রুত চলে গিয়েছিলি। ওই কাশির আওয়াজ আমি কিন্তু শুনিনি। তখনই বুঝেছিলাম তোর সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। আমাদের বাড়িতে বারবার তোর আসা আর তোর কথা শুনে আমরা ভাবলাম তোর সত্যিই মাথা খারাপ হয়েছে, নাকি তোকে কেউ কিছু দেখাচ্ছে। তাই তো তোদের বাড়িতে মালিনীদিকে পাঠিয়েছিলাম কাজের লোক সাজিয়ে। তুই কাজের লোক খুঁজছিলি, আমরা সুযোগটা নিয়ে নিলাম, যেন ও তোর ওপর নজর রাখতে পারে, জানতে পারে কি হচ্ছে ব্যাপারটা। রিনি এবার ফিসফিস স্বরে বলল, মালিনীদি শুধু কাজের লোক নয়, ও একজন তন্ত্র সাধিকা। এটা আমরা ছাড়া আর কেউ জানে না। তুই বুদ্ধিমতী, সাহসী, সেটা জানতাম, কিন্তু মাথায় আঘাত পাওয়ার পরও এভাবে ফিরে আসবি তা ভাবিনি। স্নিগ্ধা শ্বাস সামলে বলল, আমার মাথায় তো আঘাত লাগার পর আমি অচৈতন্য হয়ে গিয়েছিলাম। তখন কে আমাকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিল? বয়স্ক লোকটি বলল, রাস্তার সামনে যে লোকটাকে বীভৎসভাবে মারা গিয়েছিল, সে আমাদের দলেরই লোক। এখানে সাপ দিয়ে বেরিয়ে গিয়েছিল। ভোরে তাকে দেখে আমরা বুঝে গিয়েছিলাম এটা শুধু সাপের কামড় নয়, কোনো অশরীরী আত্মার কাজ হতে পারে। তখনই মালিনীকে গভীর রাতে আসতে বলেছিলাম। স্নিগ্ধা বলল, ফোনে তাহলে মালিনীদি আপনাদের সঙ্গে কথা বলতো? হরিকাকা একদিন দেখেছিল মালিনীদিকে ফোনে কাউকে কথা বলতে। তাড়াহুড়ো করো না, আমি সব বুঝে নিচ্ছি, আমার কাজ সময় মতো হয়ে যাবে। হরিকাকা এই কথা আমাকে গিয়ে বলেছিল, কিন্তু আমি তার কথার গুরুত্ব দিইনি। এখন বুঝতে পারছি কেন মালিনীদি এই কথাগুলো বলেছিল। লোকটি ব্যাখ্যা করল, মালিনী সেই রাতে প্রথমে তোমাদের, পরে এই বাড়ির চারপাশে রক্ষা কবচ বসিয়েছিল, যাতে কোনো অশরীরী আত্মা ঢুকতে না পারে। স্নিগ্ধার চোখ বড় হয়ে গেল। মানে সেদিন রাতে আপনার সঙ্গে যে মহিলাকে দেখেছিলাম সে ছিল মালিনীদি? লোকটি মাথা নাড়ল।
হ্যাঁ, মালিনী মন্ত্রপুত ছাই ছিটিয়ে বাড়ির চারিদিকে রক্ষা কবচ বসাচ্ছিল। তুমি যখন পাঁচিল টপকে এদিকে নেমেছিলে তখন হালকা আওয়াজ হয়েছিল। আমরা তখন বাড়ির পিছনে ছিলাম। মালিনী আড়ালে সরে গিয়েছিল আর আমি ঘুরে সামনে এসেছিলাম। দেখি তুমি পিছনের দিকে মুখ বাড়িয়ে তাকিয়ে আছো। তখন আমি ইটের একটা টুকরো ছুঁড়ে মেরেছিলাম। তোমার মাথায় আঘাত লেগেছিল, ওতেই তুমি অচেতন হয়ে পড়েছিলে। তিনি একটু থামলেন, তারপর বললেন, তোমার আঁচলে চাবি বাঁধা ছিল। আমি তোমাকে কোলে করে তোমাদের বাড়ির গেট পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। তারপর মালিনী তোমার আঁচল থেকে চাবি খুলে গেট খুলে তোমাকে দোতলায় তোমাদের ঘরে শুয়ে দিয়েছিল। তারপর আবার ফিরে এসে টুলটা ভেতরে রেখে গেটের তালা দিয়ে চাবিটা তোমার আঁচলে বেঁধে দিয়েছিল। স্নিগ্ধা স্তব্ধ হয়ে গেল তাদের কথা শুনে। সে বুঝতে পারল এই জন্য টুলটা ভেতরে ছিল আর চাবিটা তার আঁচলে বাঁধা ছিল। মালিনী শান্তস্বরে বলল, তুমি সেদিন গভীর রাতে আমায় ছাদে দেখেছিলে। আমি তন্ত্র সাধনার জন্য ছাদে গিয়েছিলাম। স্নিগ্ধার চোখ সরু হয়ে এলো। সেদিন তুমি তো তন্ময়ের পাশে বসেছিলে, সেখানে ঠিক কী করছিলে তুমি? মালিনীর ঠোঁটে ধীরে ধীরে এক তাচ্ছিলের হাসি ফুটে উঠল। সে বলল, তোমার বরকে আদর করছিলাম গো বৌদি। স্নিগ্ধার মুখ মুহূর্তে লাল হয়ে উঠল, রাগে তার চোখ জ্বলে উঠল। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 2-এর 58 থেকে 60 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।